দেখুন, এই মুহূর্তে আপনার শরীরের ভেতর দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 6 লক্ষ কোটি কণা চলে যাচ্ছে। আপনি সেটা টেরও পাচ্ছেন না। না ব্যথা, আহ, না কোনো শব্দ, না কোনো অনুভূতি। কিন্তু এখানেই শেষ নয়। এই যে কণাগুলো শুধু আপনার শরীর নয়, পুরো পৃথিবীটাকে একেবারেই বলা চলে যে এপার থেকে ওপার বিদ্ধ করে বেরিয়ে যেতে পারে। ঠিক যেভাবে একটা এক্সাম্পলটা কি হতে পারে, যেমন একটা গরম ছুরি আপনি মাখনের ভেতর দিয়ে মানে একদম টুস করে চলে যায়, ঠিক আছে? তো আর এটা কোনো সায়েন্স ফিকশন না, এটা আপনার ক্লাসে ফিজিক্স বইয়ে আপনি পাবেন। এটা তো 9 স্ট্যান্ডার্ডে এখন থাকার কথা আমি যতটুকু বুঝি। কিন্তু আজকের আমরা সেটাকে এমনভাবে বুঝবো যেভাবে স্কুলে আর কি কেউ বোঝায় না, মানে তো স্বাগতম সবাইকে। আহ, আজকের বিষয় হচ্ছে বডি পেনিট্রেশন ইন ফিজিক্স, অর্থাৎ কোন জিনিস কতটা ভেদ করতে পারে, কিভাবে পারে, এবং কেন কিছু জিনিস পৃথিবীর কেন্দ্র দিয়েও বেরিয়ে যায় অথচ একটা জাস্ট সিম্পল কাগজ ভেদ করতে পারে না। তো প্রথমত আমরা চলুন কথা বলি। আমি একটু নোট করে রেখেছি অনেকগুলো টপিক, আজকের কথা বলবো। পেনিট্রেশন মানে আসলে কি। আমরা শুরু করি একটা মজার পরীক্ষা দিয়ে, যেমন যেটা আপনি এখনই বাসায় করতে পারেন। যেমন 3টে জিনিস নিন আপনি: একটা রুমালের মতো নরম কাপড়, একটা সুই এবং একটা বড় পেরেক। এখন 3টাকে আপনার হাতের তালুতে রাখুন। একটা একটা হালকা চাপ দিন। মানে কাপড়ে কি হলো? কিছু না। পেরেকে একটু অনুভূত করছেন, আর শুয়ে কি, ও মানে কিন্তু মজার বিষয় হলো 3টার ওজন কিন্তু প্রায় একই, আর আপনি 3টাতেই একই রকম চাপ দিচ্ছেন। তাহলে সুই কেন বেশি লাগলো, সুইয়ের ব্যাপারটা? তো এখানে ফিজিক্স হচ্ছে প্রেশার ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। অর্থাৎ যত ছোট জায়গায় একই পরিমাণ শক্তি প্রয়োগ হবে, চাপ তত বাড়বে। সুইয়ের ডগার এরিয়া অনেক কম, তাই একই ফোর্স দিয়েও সে অনেক বেশি প্রেশার তৈরি করে এবং সেই প্রেশার দিয়ে সে ত্বক ভেদ করতে পারে। এজন্যই যেটা আবার হিল পরা, মানে স্টিলেটো হিল পরা মেয়ে যদি আপনার পায়ের উপরে দাঁড়ায়, মানে কোনো ক্রমে পায়ে পাড়া দেয়, সেটা হাতির পাড়ার চেয়েও কিন্তু বেশি ব্যথা দেবে। কারণ কি? কারণ হাতির ওজন, হাতির 4টা যে পা সেখানে ডিভাইডেড হয়ে যাচ্ছে, কিন্তু আপনার যে হিল পরে আপনার একটা ছোট্ট বিন্দুতে আপনার পায়ের উপরে প্রেশার দিচ্ছে। তাহলে পেনিট্রেশন পাওয়ার নির্ভর করে 3টা জিনিসের উপরে: একটা হচ্ছে শক্তির পরিমাণ, একটা হচ্ছে শক্তির কেন্দ্রীভূততা, এবং যে বস্তু ভেদ করতে হবে তার একটা প্রতিরোধ যে ক্ষমতা আর কি। ওকে, তো চলুন রেডিয়েশন নিয়ে কথা বলি। তো রেডিয়েশন মানে 3টা মাফিয়ার কথা আমাদের মাথায় আসে: আলফা, বিটা, গামা। ফিজিক্সের সবচেয়ে ভুল বোঝা অধ্যায় কিন্তু এইটা। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় খুব সিম্পলি, আলফা, বিটা আর গামা এর মধ্যে সব থেকে বিপজ্জনক কোনটা, মানে বেশিরভাগ সিম্পলি আমিও জানতাম সেটাই, বেশিরভাগ মানুষ বলবেন গামা, কারণ সে সব কিছু ভেদ করতে পারে। কিন্তু উত্তরটা আসলে এখানে এতটা সহজ না। এবং এই ভুল ধারণাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যা আজকের আমি বোঝাবো আপনাদেরকে। দেখুন, আলফা পার্টিকেল ইটস লাইক দ্যাট বডিগার্ড, যে নিজেই মানে দরজায় আটকে দেয় আর কি, আটকে যায় আর কি, সরি। তো আলফা পার্টিকেল হলো দুটো ফোটন আর দুটো নিউট্রন, আই মিন এই 4টা, আই মিন মানে এখানে আসলে 4টা হিলিয়াম 4 এবং এর নিউক্লিয়াস, এবং একটা, আই মিন এটা 3টার মধ্যে সবচেয়ে ভারী, এই যে 3টে কণার মধ্যে সব থেকে ভারী। কিন্তু এই যে ভারী ওজনের কারণেই মানে সে সবচেয়ে কম দূরত্বে যেতে পারে। ডেফিনেটলি স্বাভাবিক এটা, কারণ সে যত বাতাসের অণুর সাথে ধাক্কা খায় তত শক্তি হারায়। একটা এফোর কাগজ, একটা পাতলা কাপড়, এমনকি আপনার ত্বকের যে মৃত কোষের স্তর, মানে এটুকুই আলফা পার্টিকেলকে আটকে দেওয়ার জন্য যথেষ্ট। তো এখন মজার বিষয় কি জানেন, আলফা কি তাহলে বিপজ্জনক নয়? এখানেই সব থেকে বড় ভুল হয়। কারণ যদি কোনোভাবে আলফা পার্টিকেল শরীরের ভেতরে ঢুকে যায়, শ্বাসের সাথে হতে পারে, আপনার বিভিন্ন খাবারের সাথে হতে পারে, বা যেখানে ক্ষত হয়েছে সেই ক্ষতের মাধ্যমে হতে পারে, তাহলে সে অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে। কারণ তার যে ভারী ওজন এবং শক্তি তখন সরাসরি আপনার কোষের ডিএনএতে আঘাত করে এবং গভীর ক্ষত সৃষ্টি করে এবং অনেক বেশি। তো আলেকজান্ডার লিটভিনেস্কো
মনে আছে ওনার কথা, 2006 সালে লন্ডনে মানে রাশিয়ান গুপ্তচর বিষ দিয়ে হত্যার ঘটনা। তাকে হত্যা করা হয়েছিল পোলোনিয়াম 210 দিয়ে, যা কিনা আলফা রেডিয়েশন নির্গত করে, এবং তার চায়ের কাপে মিশিয়ে দেওয়া হয়েছিল যাতে সেটা সরাসরি তার শরীরের ভেতরে যায়। তাহলে আলফার নিয়ম হলো বাইরে থেকে নিরীহ, ভেতরে গেলে খুবই মারাত্মক। ওকে, বিটা পার্টিকেল, ওকে, মাঝারি মানের ঝামেলাকারী আর কি। বিটা পার্টিকেল হলো একটি ইলেকট্রন যা কিনা নিউক্লিয়াস থেকে বের হয়, এবং এটা আলফার চেয়ে হালকা কিন্তু অনেক দ্রুত। বিটা কাগজ ভেদ করতে পারে, কিন্তু কয়েক মিলিমিটার পুরো অ্যালুমিনিয়াম বা প্লাস্টিক তাকে আটকে দিতে পারে খুব ইজিলি। মানুষের ত্বকে বিটা পার্টিকেল পৌঁছাতে পারে, ঠিক আছে, এবং ত্বকে যে পোড়ার মতো ক্ষত তৈরিও করতে পারে। তাই বিটা রেডিয়েশন থেকে সুরক্ষার গ্লাভস এবং হাতের সুরক্ষার প্রয়োজন হয় কিন্তু যারা ল্যাবরেটরিতে কাজ করেন। দেন গামারে কি, মানে ভিলেন, সব দরজা দিয়েই সে অ্যাক্সেস করতে পারে। গামারে হলো অন কাইন্ড অফ না, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মানে এটা আলোরই একটি রূপ কিন্তু অনেক অনেক বেশি শক্তিশালী। এটা কংক্রিটের মোটা দেওয়াল, স্টিলের পাত সব কিছুই ভেদ করতে পারে, এবং এটাকে আপনি বলা যায় যে সম্পূর্ণ আটকাতে হলে কয়েক সেন্টিমিটার পুরো সীসার দেওয়াল দরকার। এজন্যই কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দেওয়াল 1 থেকে 3 মিটার পুরো কংক্রিটের। তো একটা এক্সাম্পল দিই, ধরেন 3 বন্ধু এবং 3টা গল্প। ধরুন 3জন বন্ধু পরীক্ষায় নকল করতে গেছে। আলফা হলো সেই বন্ধু যে একটু মোটা আর ভারী। কি, সে মেইন গেটে সিকিউরিটি গার্ড তাকে ঘাচাং করে দিল, আটকে দিল, মানে সে ভেতরেই যেতে পারেনি। আর বিটা হলো সেই বন্ধু যে কিনা আপনার মেইন গেট পার হয়েছে কিন্তু এক্সাম হলে দরজায় আপনার ইনভিজিলেটর তাকে ধরে ফেলেছে, রাইট? আর গামা কি, গামা হচ্ছে আপনার মেইন গেট পার করেছে, এক্সাম হল পার করেছে, প্রিন্সিপালের রুম পার করেছে, হ্যাঁ, এমনকি পুরো স্কুল বিল্ডিং পার করে চলে গেছে এবং পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছে, কেউ তাকে আটকাতে পারেনি। মানে এই হলো 3 ধরনের রেডিয়েশনের পেনিট্রেশন পাওয়ার। আপনি মানে আপনি কোন বন্ধুর মতো এখানে পরীক্ষার হলে চুরি করার ক্ষেত্রে, যারা সবাই পরীক্ষা দিচ্ছেন? সো আলফা, বিটা নাকি গামা? এটা জানান আমাকে। ওকে, দেন বুলেট ফিজিক্স নিয়ে কথা বলি। বন্দুকের গুলি, যেটা সব গুলি কি একরকম? প্রশ্ন এটাই না। তো অনেকেই মনে করে গুলি মানেই ভেদ করবে, কিন্তু আসলে কোন গুলি কতটা ভেদ করবে তা নির্ভর করে মোটামুটি 4টা জিনিসের উপরে। প্রথমত গুলির ভর, মানে ম্যাস যেটাকে বলা হয়। ভারীগুলি বেশি আপনার ফিজিক্সের ভাষায় মোমেন্টাম বহন করে এবং লক্ষ্যবস্তুতে বেশি শক্তি স্থানান্তর করতে পারে। আর দ্বিতীয় হচ্ছে গুলির গতি, ইটস কম ভি ইকুয়াল টু ভেলোসিটি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ ইন্টু mv স্কোয়ার। এই সূত্র আপনারা সবাই জানেন কিনা? মানে গতি দ্বিগুণ হলে শক্তি 4 গুণ হয়, তাই দ্রুত গতির গুলি অনেক বেশি ক্ষতি করতে পারে। তৃতীয় হচ্ছে আপনার গুলির আকৃতি, রাইট, অর্থাৎ শেপ। একটা সরু তীক্ষ্ণ কিন্তু বেশি পেনিট্রেট করে, কারণ কি হয়, সে কম এরিয়াতে বেশি প্রেসার তৈরি করে, রাইট। আর চতুর্থ হচ্ছে গুলির উপাদান, ম্যাটেরিয়াল। যেমন সীসার নরম গুলি শরীরের ভেতরে ঢুকে পড়ে এবং বেশি ক্ষতি করে, কিন্তু স্টিল কোর সহ আপনার যেটাকে বলা হয় আর্মার পিয়ার্সিং গুলি শক্ত বর্ম ভেদ করতে পারে। তো মজার বিষয় হলো সুপার হিরো সিনেমায় বুলেট প্রুফ যে ভেস্ট সবসময় গুলি সম্পূর্ণ থামায়, কিন্তু বাস্তবে আপনার বুলেট প্রুফ ভেস্ট গুলিটাকে ছড়িয়ে দেয় এবং এর যে পেনিট্রেশন ঠেকায়, রাইট। তবে আঘাতের শক্তি থেকে ব্যবহারকারীকে পুরোপুরি কিন্তু রক্ষা করতে পারে না। ওকে, তো মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে নিউট্রিনো। ওকে, নিউট্রিনো সবথেকে অবাক করা একটা ঘোস্ট, হ্যাঁ, ভূতকণা। মানে এই মুহূর্তে ঠিক এখন প্রতি সেকেন্ডে আপনার ধরেন আপনার বুড়ো আঙুল, রাইট, এই যে নখের সমান জায়গা, এতটুকু জায়গা দিয়ে প্রায় 65,000 কোটি, 65,000 কোটি নিউট্রিনো চলে যাচ্ছে। এবং এই যে নিউট্রিনোগুলো শুধু আপনার শরীর নয়, পুরো পৃথিবীকেও ভেদ করে চলে যেতে পারে। কিন্তু কেন? কারণ নিউট্রিনো কোনো প্রায় কোনো কিছুর সাথে ইন্টারাক্ট করে না। সে আপনার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অনুভব করে না, কারণ তার কোনো ইলেকট্রিক চার্জ নেই। সে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স অনুভব করে না, সে শুধু উইক নিউক্লিয়ার ফোর্স এবং
গ্রাভিটির কাছে সাড়া দেয়, এবং এই যে দুটো ফোর্স এতটাই দুর্বল যে নিউট্রনকে থামাতে পারে না, রাইট? তো বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে যদি একটি নিউট্রিনোকে আপনার সীসার মধ্য দিয়ে পাঠানো হয়, তাহলে সে সীসার মধ্য দিয়ে পাঠানো মানে তাহলে সেই সীসার যে পুরুত্ব হবে 1 আলোকবর্ষের সমান, মানে প্রায় 9.5 লক্ষ কোটি কিলোমিটার, তবেই সে থামবে, এবং তখনও আটকাবে মাত্র অর্ধেক। মানে এটা মানে হাস্যরসের উদাহরণ দিই। ধরুন আপনি একটা বিশাল শপিং মলে আছেন, এবং সেই মলে আপনার লক্ষ লক্ষ মানুষ আপনার ঘোরাফেরা করছে, একে অপরের সাথে ধাক্কা লাগছে, কথা হচ্ছে, বিনিময় হচ্ছে, এবং সেই ভিড়ের মধ্যে একজন আছে যাকে কেউ দেখতে পাচ্ছে না, কেউ স্পর্শ করতে পারছে না। সে দেওয়াল দিয়ে, মানুষের মধ্যে দিয়ে, লিফটের মধ্যে দিয়ে একবার ঘোস্টের মতো বেরিয়ে চলে যাচ্ছে। ভূতের সিনেমা যেমন আমরা দেখি না, যে ভূত আপনার শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে, দেওয়াল ভেদ করে চলে যাচ্ছে, লাইক দ্যাট। ওকে, তো ফিজিক্সের ভাষায় সে হলো নিউট্রিনো, এটাকে বলা হয় এই 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 যে ভূতকে, যে সব কিছু ভেদ করতে পারে। এবং সবচেয়ে মজার বিষয় হলো আমরা নিজেরাও নিউট্রিনো তৈরি করি। আমাদের শরীরে যে পটাশিয়াম আছে কে, তো এর একটা তেজস্ক্রিয় আইসোটোপ আছে K40, প্রতিনিয়ত ভেঙে নিউট্রিনো তৈরি হচ্ছে। মানে আপনি নিজেই একটি ছোট্ট নিউট্রিনোর কারখানা, রাইট? ওকে, দেন এখন কথা বলি আমরা এক্স রে এবং মেডিকেল যে ইমেজিং, ডাক্তার কিভাবে আপনার ভেতর দেখেন, রাইট? এক্স রে এবং মেডিকেল ইমেজিং। তো আপনি হয়তো নিজেই অনুভব করছেন এক্স রে তো সবাই কোনো না কোনো সময় করেছেন লাইফে, অথবা ফ্যামিলি মেম্বারকে করিয়েছেন নিজে দাঁড়িয়ে থেকে। তো এক্স রে আবিষ্কার করেছিল মেবি 1995-96 সালের দিকে জার্মান বিজ্ঞানী রন্টোজেন, মনে আছে? এটা তো আমার বইয়ে ছিল। তো তিনি কি করেন, তার প্রথম স্ত্রীর হাতের এক্স রে করেন, হ্যাঁ, এবং তখন তার স্ত্রী বলেছিল আমি যেন আমার নিজের মৃত্যু দেখছি, কারণ হাড়ের ছবি দেখে তিনি এতটাই ভয় পেয়ে গেছিলেন। কিন্তু এক্স রে কেন শুধু হাড় দেখায়? কল্পনা করুন, এক্স রের পেনিট্রেশন পাওয়ার একটি নির্দিষ্ট মাত্রায় থাকে। সে নরম কোষ, পেশি, চর্বি ভেদ করতে পারে, কিন্তু এই যে আমাদের হাড়, এটা কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ, রাইট? তো এক্স রে আপনার কি করে, এই যে ক্যালসিয়াম সমৃদ্ধ এটাকে ডিটেক্ট করতে পারে না। তো একটা সহজ এক্সাম্পল দিই, ধরুন আপনার একটা টর্চ লাইটের জ্বালালেন এবং আপনার হাত সামনে ধরলেন, আলোর কিছুটা আপনার হাতের নরম অংশ দিয়ে চলে যাবে স্বাভাবিক, এবং হাত লাল দেখায় কিনা, কারণ কি হয়, হাড়ের জায়গায় অনেক কম আলো যাবে এবং সেখানে ছায়াও পড়বে। আর এক্স রে ঠিক এই একই নীতিতে কাজ করে, শুধু আলোর বদলে আপনার এখানে এক্স রে রেডিয়েশন ব্যবহৃত হয়। এরপরে সিটি স্ক্যান হলো এই এক্স রের একটা উন্নত সংস্করণ, যেখানে আপনার শরীরের চারপাশে থেকে অনেকগুলো এক্স রে নেওয়া হয় এবং কম্পিউটারে সেই ছবিগুলো মানে একসাথে মিলিয়ে একটি 3D ছবি, ত্রিমাত্রিক ডাইমেনশন দেওয়া হয়। মানে ডাক্তার আপনার ভেতরটা সব দিক থেকে দেখতে পান আর কি। এরপরে এমআরআই, যেটাকে বলা হয় ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, একেবারেই আলাদা প্রযুক্তি এবং এখানে কোনো রেডিয়েশন নেই। এমআরআই ব্যবহার করে শক্তিশালী আপনার যেটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড এবং রেডিও ওয়েভ, এবং এই যে ফিল্ড শরীরের হাইড্রোজেন পরমাণুগুলোকে একটি নির্দিষ্ট দিকে সারিবদ্ধ করে, তারপর রেডিও ওয়েভ দিয়ে সেই সারিবদ্ধতা ভাঙা হয় এবং পরমাণুগুলো আবার নিজের জায়গায় ফিরে আসার সময় যে সংকেত দেয় তা থেকেই ছবি তৈরি হয়। ওকে, তো এটা একটু কমপ্লেক্স ব্যাপার, এই জন্যই কিন্তু এমআরআই মেশিনে ঢোকার সময় ধাতব কিছু নিয়ে যাওয়া নিষিদ্ধ। কারণ কি, চুম্বক এতটাই শক্তিশালী যে একটা চেয়ারও সেটার দিকে ছুটে আসতে পারে। আমার হাতে একটা, আমি ওই যে বালা পড়তাম, সেটা আমি খুলে ফেলেছি, এই জন্য কখন অসুস্থ হয়ে যায় হসপিটালে নিয়ে যাবে, অপারেশন থিয়েটারে, পরে পিটানো খাবো, রাইট? তো এবার একটু বড় প্রশ্নে আসি, গামারে যদি এত শক্তিশালী হয় তাহলে সূর্যের আলো কেন আমাদের ভেদ করে না? তো উত্তর কিন্তু এখানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে, কারণ আলো আসলে একটা ওয়েভ, ওকে, এবং এই যে ওয়েভের ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক যত বেশি, তার এনার্জি তত বেশি, এবং তার যে পেনিট্রেশন পাওয়ার তত বেশি হবে স্বাভাবিকভাবে। তো সূর্যের যে দৃশ্যমান আলো আর এই যে আলোর যে ফ্রিকোয়েন্সি, সেটা প্রায় 400 থেকে 700 টেরাহার্টজ, কিন্তু গামা রের ফ্রিকোয়েন্সি হলো 30
এক্সট্রা হার্টজের বেশি, মানে দৃশ্যমান আলোর চেয়ে কমপক্ষে 10 মিলিয়ন গুণ বেশি। চিন্তা করুন। মানে একটা সহজ উদাহরণ বলি, ধরুন আহ, সূর্যের আলো হলো একটা ছোট শিশুর হাতের থাপ্পড়, ঠিক আছে, আর গামারে হলো একটা বক্সারের সম্পূর্ণ শক্তি দিয়ে ঘুষি দেওয়া। মানে দুটোই হাত, একটা দুটোই আঘাত, কিন্তু ক্ষমতার আকাশ পাতাল যে পার্থক্য এখানে। তো রেডিও ওয়েভ থেকে মাইক্রোওয়েভ, ইনফ্রারেডে আপনার ভিজিবল লাইট, দেন আলট্রাভায়োলেট লাইট, এক্স রে এবং গামারে, এই যে পুরো পরিবারটাই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, কিন্তু তাদের যে এনার্জি এবং পেনিট্রেশন পাওয়ার সম্পূর্ণ আলাদা। তো এরপরে কসমিক রে নিয়ে যদি আমরা কথা বলি, ওকে, কসমিক রে, রাইট। তো আমাদের যে বায়ুমণ্ডল সম্পর্কে একটা অদ্ভুত তত্ত্ব আছে যা অনেকেই জানে না। মহাশূন্য থেকে প্রতিনিয়ত অত্যন্ত আপনার স্ট্রং, শক্তিশালী কণা পৃথিবীর দিকে ছুটে আসছে, যাদের বলা হয় কসমিক রে। আর এদের মধ্যে কিছু কণার এনার্জি এতটাই যে বেশি যে বিজ্ঞানরা এখনো সম্পূর্ণভাবে বুঝতেই পারেনি মানে কোথা থেকে তারা আসছে। কিন্তু আমরা কি বলা যায়, বেঁচে আছি কিভাবে, প্রশ্ন তো এটাই না? কারণ পৃথিবীর বায়ুমণ্ডল আমাদের জন্য একটি অদৃশ্য ডিফেন্স বর্ম হিসাবে কাজ করে, এবং এটা কসমিক রের বেশিরভাগ কণাকেই আটকে দেয় এবং তাদের ভেঙেও দেয়। আর যখন এই যে উচ্চ শক্তির কসমিক রে কণা বায়ুমণ্ডলের উপরের স্তরে আঘাত করে, তখন সে ভেঙে যায় এবং অনেকগুলো কম শক্তির কণা তৈরি হয়, যাকে বলা হয় সৌয়ার। এবং এই যে কণাগুলোর বেশিরভাগ আমাদের কাছে পৌঁছানোর আগেই বায়ুমণ্ডলে শোষিত হয়ে যায়। একেই বলা হয় মানে যে কি বলা যায়, এক্সাম্পল যদি যেই, যারা বিমানে কাজ করেন, বিশেষত পাইলট এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্টস যারা, তারা সাধারণত মানুষের চেয়ে বেশি কসমিক রেডিয়েশনের সংস্পর্শে আসেন, কারণ তারা বায়ুমণ্ডলের উপরের স্তরে বেশি সময় কাটান, সেখানে সুরক্ষা কম। আর মহাকাশচারীরা, যারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস বায়ুমণ্ডলের বাইরে থাকেন এবং প্রতিদিন সূর্যে, নট সূর্য, পৃথিবীর একজন মানুষের 1 বছরের সমান রেডিয়েশন সহ্য করেন। চিন্তা করেন, পৃথিবীর একজন মানুষের 1 বছরের সমান রেডিয়েশন সহ্য করেন, যা দীর্ঘমেয়াদে মহাকাশ যাত্রার একটি বড় চ্যালেঞ্জ হয়ে যায়। দেন এরপরে চলে আসছে রাইট, ব্ল্যাক হোল। ওকে, তো আগের ভিডিওতে আমরা ব্ল্যাক হোল নিয়ে কথা বলেছি, আজকের একটা সংযোগ তৈরি করা যায়। আমরা দেখলাম যে গামারে সবচেয়ে শক্তিশালী রেডিয়েশন এবং প্রায় সবকিছু ভেদ করতে পারে, রাইট? আচ্ছা, কফি ঠান্ডা হয়ে গেছে, তো এখন শরবতের মতো খাওয়াই যেতে পারে। কিন্তু ব্ল্যাক হোল হচ্ছে, ব্ল্যাক হোলের যে ইভেন্ট হরাইজন যে লেয়ারটা, এখানে পৌঁছালে কি হয়, সেখান থেকে যে গামারে বের হতে পারে না, কারণ ব্ল্যাক হোলের যে স্কেপ ভেলোসিটি আলোর গতির চেয়ে অনেক বেশি, এবং যে গামারে হলো আলোর একটি রূপ, তাই সেও ব্ল্যাক হোলের মধ্যাকর্ষণ থেকে মুক্তি পেতে পারে না। এটা তো আগেই বলেছি যে আলোর যে 3 লক্ষ কিলোমিটার পার আওয়ার বেগ, সেটাও আটকে ধরে রাখে তার মধ্যাকর্ষণ, তার যে আন্তঃশক্তি আর কি। তো মহাকর্ষ সবসময় জিতে যায়। এটাই হচ্ছে ব্যাপার। তো তো বেশ অনেক আলোচনা হলো, আমরা অনেক টাইম নিয়ে ফেলছি, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমি আসলে নোট করতে করতে এত করে ফেলছি। তো চলুন আমরা ফিজিক্সের জ্ঞান বাস্তব জীবনে কোথায় ব্যবহার হচ্ছে যে এতগুলো নিয়ে আলোচনা করলাম। যেমন আপনার ধরুন এয়ারপোর্ট সিকিউরিটি স্ক্যানার, এয়ারপোর্টে যে ব্যাগে স্ক্যান করা হয়, সেখানে এক্স রে ব্যবহার করে এবং ব্যাগের ভেতরের জিনিস দেখে, কিন্তু ধাতবস্ত্র বা ঘন বস্তু এক্স রে কম বা বেশি আটকায় বলে সেগুলো আলাদাভাবে দেখা যায়, রাইট? দেন এরপরে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, ওকে, যেখানে গামা রেডিয়েশন নিয়ন্ত্রণ করতে মিটারের পর মিটার পুরো কংক্রিট ব্যবহার করা হয়, আমি বলেছি আগে। দেন ক্যান্সার ট্রিটমেন্ট কি হয়, রেডিয়েশন থেরাপিতে নির্দিষ্টভাবে গামারে বা এক্স রে ক্যান্সার কোষের দিয়ে পরিচালিত করা হয়, মানে ক্যান্সার কোষকে ধ্বংস করার জন্য, এবং সুস্থ কোষে কম ক্ষতি হয়, এগুলো আর কি, বেসিক্যালি ক্ষতি হয় তবে কম ক্ষতি হয়। দেন স্মোক ডিটেক্টর, মানে বাসায় যে স্মোক ডিটেক্টর, সাধারণত একটি ক্ষুদ্র পরিমাণ যেটাকে বলা হয়
অ্যামেরিসিয়াম 241 থাকে, যা আলফা রেডিয়েশন নির্গত করে, এবং এই যে রেডিয়েশন একটি ডিটেক্টর সার্কিটকে সক্রিয় রাখে। যখন ধোঁয়া ঢোকে তখন সে আলফা কণাকে বাধা দেয় এবং সার্কিট ভেঙে অ্যালার্ম বাজে। তো আজকে আপনি যা শিখলেন তার সারসংক্ষেপ করলে বলা যায় পেনিট্রেশন পাওয়ার নির্ভর করে শক্তির পরিমাণ, শক্তির কেন্দ্রীভূততা এবং বাধার প্রকৃতির উপরে। তো আলফা কি করে, শরীরের বাহিরের যে নিরীহ কিন্তু ভেতরে গেলে মারাত্মক, বিটা মাঝারি বিপজ্জনক, আর গাপা সব থেকে ভেদ করে, এবং নিউট্রনও হচ্ছে সব থেকে অদৃশ্য হয়ে বেরিয়ে যায়, মানে সব থেকে মারাত্মক। তো এই মুহূর্তে আপনার শরীরের ভেতর দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 65,000 কোটি নিউট্রনও চলে যাচ্ছে, এবং আপনি একটুও টের পাচ্ছেন না। তো কমেন্টে আজ একটাই প্রশ্ন, আপনি যদি নিউট্রনও হতেন তাহলে প্রথমে কোথায় যেতেন? মানে কাউকে না বলে, মানে ভিডিওটি ভালো লাগলে আপনার সেই বন্ধুকে ট্যাগ করুন যে সব সময় বলে ফিজিক্স বুঝি না। আর এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। পরের ভিডিওতে আমরা কথা বলবো আরেকটি অবিশ্বাস্য বিজ্ঞান রহস্য নিয়ে। তো এবং কৌতূহল থাকুন এবং শিখতে থাকুন এবং আমাকে জানান। যেমন আমার এই বডি পেনিট্রেশন ইন ফিজিক্স নিয়ে এই ভিডিওটা করার জন্য আমার বন্ধু, ইউনিভার্সিটি লাইফের বন্ধু হিমেল আমাকে রিকোয়েস্ট করেছিল লাস্ট ভিডিও নয়, ব্ল্যাক হোল যে ভিডিওটা, ওখানে সে কমেন্ট করেছিল। তো আমি আসলে এটা নিয়ে স্টাডি করি, লম্বা নোট করি, তারপরে আপনাদের সাথে কথা বলছি। আমি আশা করি আপনাদের ভালো লাগবে এবং কিছু রিসোর্স আমি আপনাদেরকে দিতে পেরেছি। নেক্সট কি নিয়ে আমি ফিজিক্স নিয়েই কথা বলবো, একটু রিসার্চ বেস, হয়তো আপনারা কমেন্ট করলে 2-1 দিন টাইম লেগে যাবে, কারণ আমার যে স্টাডি আছে তার বাইরে যদি কমেন্ট চলে আসে ডেফিনেটলি সেটা নিয়ে আমাকে নতুন করে স্টাডি করতে হবে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনেক লম্বা হয়ে গেল, কিছু কিছু টপিক লম্বা হবে।